সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা। আমি এবং স্বাগত জানাচ্ছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে একজন শিক্ষক ক্লাসে কোনো বিষয়বস্তু উপস্থাপনের চেষ্টা করছে। আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে শিক্ষক কোনো একটি উপকরণ দেখিয়ে শিক্ষার্থীদের পাঠের কোনো সংশ্লিষ্ট বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করছে। তো আমরা ক্লাসে যখন কোনো কিছু উপস্থাপন করি, কোনো বিষয়ের কোনো টপিকস, তখন আমরা যে প্রক্রিয়ায় করি সে প্রক্রিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হলো শিখন শেখানো পদ্ধতি কৌশল। শিখন শেখানো পদ্ধতি ও কৌশল। প্রথমে শিক্ষাদান পদ্ধতি বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারবেন শিক্ষাদান পদ্ধতি বলতে কি বোঝায়? আমরা এখন দেখব শিক্ষাদান পদ্ধতি কি। একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের মেধা, বুদ্ধি, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, আবেগ, অনুভূতি সম্পর্কে অবগত থাকেন। পাঠের বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করলে শিক্ষার্থীরা সহজে বিষয়টি আয়ত্ত করতে পারবে তা তিনিই ভালো বুঝবেন বা বুঝতে পারবেন। শিক্ষার্থীর প্রবণতা, চাহিদা, শিখনের সক্ষমতাকে গুরুত্ব দিয়ে শিক্ষক শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করে। সাধারণভাবে পদ্ধতি বলতে কোনো একটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুনির্দিষ্ট এবং ধারাবাহিক কিছু নির্দেশনাকে বোঝায়। পাঠদান পদ্ধতি বলতে কোনো পাঠে সামগ্রিকভাবে ব্যবহৃত শিখন শেখানোর উপায়কে বোঝায়। পদ্ধতি সার্থকভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন কৌশল। গণিত পাঠদান পদ্ধতি ও কৌশল তাহলে কি? মনোবিজ্ঞানীদের মতে শিক্ষার্থীর কার্যকর শিখনের জন্য প্রয়োজন শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা ও প্রয়োজন বোধ। আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী, বিষয়বস্তু, উপকরণ, শ্রেণীর পরিবেশ ইত্যাদি উপাদানসমূহ শিক্ষার্থীর শিখনের সাথে জড়িত। এই উপাদানসমূহের ইতিবাচক প্রভাবের মাধ্যমে শিক্ষার্থীর শিখন ফলপ্রসূ হয়, আর এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাই প্রধান। শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের মেধা, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, আবেগ, অনুভূতি সম্পর্কে অবগত থাকেন। টিচার ইজ দ্য বেস্ট মেথড হোয়েন হি নোজ অল মেথডস। এটা আমরা সাধারণত সবসময় বলে, শিক্ষক পদ্ধতি হলো সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি। তো কয়েকটি শিক্ষাদান পদ্ধতি আমরা দেখব। গণিত শিক্ষণে বহুল ব্যবহৃত পদ্ধতিসমূহ, অনেক পদ্ধতি কৌশল আছে, তবে গণিত শিক্ষণে যেটা ব্যবহার হয় আরোহী, অবরোহী, সংশ্লেষণ, বিশ্লেষণ পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, ডাল্টন পরিকল্পনা। গণিত শিক্ষণে বাইগটস্কির গঠনবাদ। গণিত শিক্ষণে কৌশল, যেমন একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, ব্রেইনস্টর্মিং, সিমুলেশন, জিগসর ইত্যাদি। আবার শ্রেণীতে প্রশ্নকরণ একটা কৌশল বা আরও কৌশল থাকতে পারে। পাঠদানের পর্যায়ে প্রাক সক্রিয় দশা, সক্রিয় দশা, পাঠ পরবর্তী দশা। এটা আমরা যখন পাঠদান উপস্থাপন করি তখন এই তিনটি দশা। তো একজন শিক্ষক ছবিতে কি করছেন? উনি মৌখিকভাবে বিষয়বস্তু অঙ্গভঙ্গির মাধ্যমে উপস্থাপন করছেন। আমরা বলতে পারি বক্তৃতা পদ্ধতি। তাহলে বক্তৃতা পদ্ধতিটা কি? প্রাচীনকাল থেকে শ্রেণী পাঠদানে বক্তৃতা পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। যে পদ্ধতিতে শিক্ষক শ্রেণীতে পাঠদানের বিষয়বস্তুকে ধারাবাহিকভাবে বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন তাকে সংক্ষেপে বক্তৃতা পদ্ধতি বলা হয়। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক বিষয়বস্তুর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য শুধুমাত্র কণ্ঠস্বর ব্যবহার করেন, বোর্ড বা কোনো উপকরণ ব্যবহার করেন না। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করে এবং গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতে চেষ্টা করে। কাজে শিক্ষকের বিষয়জ্ঞান, শ্রুতিমধুর বাচনভঙ্গি, জোরালো কণ্ঠস্বর, শ্রেণীর পরিবেশ, শিক্ষার্থীর সামর্থ্য, আগ্রহ ও মনোযোগের
উপর এই পদ্ধতির সফলতা নির্ভর করে। এই পদ্ধতিতে শিক্ষক স্বল্প সময়ে অনেক বেশি তথ্য শিক্ষার্থীর সামনে তুলে ধরতে পারেন। শিক্ষকের সক্রিয়তা এই পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে শিক্ষক শ্রেণীতে বক্তা এবং শিক্ষার্থী শ্রোতার ভূমিকা পালন করে। শ্রেণীতে পাঠদানের জন্য খুব বেশি কার্যকর না হলেও প্রতিটি পাঠেই বক্তৃতা পদ্ধতির ব্যবহার অনস্বীকার্য। তো বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্যটা কি তাহলে? হ্যাঁ, শ্রেণী পাঠদান কার্যক্রমে বহুল ব্যবহৃত প্রাচীন পদ্ধতি। শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান, সংগঠিত করণ, অল্প সময়ে বেশি তথ্য সরবরাহ ইত্যাদি কাজের জন্য এটি প্রযোজ্য বা উপযুক্ত। শ্রেণীতে শিক্ষক শিক্ষার্থীর সামনাসামনি অবস্থান করে বিধায় শিক্ষকের দৃষ্টি সর্বদা শিক্ষার্থীর দিকে থাকে। শিক্ষক শুধুমাত্র মৌখিক উপস্থাপনের মাধ্যমে পাঠের বিষয়বস্তু ব্যাখ্যা করেন বলে শিক্ষার্থীকে পাঠের বিষয়বস্তু বুঝতে হলে সর্বদা মনোযোগী থাকতে হয়। পাঠদানের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকের সুস্পষ্ট ধারণা থাকে। শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকের সক্রিয়তা এখানে বেশি। এখন বক্তৃতা পদ্ধতির প্রয়োগ বা ব্যবহার। বক্তৃতা পদ্ধতিতে পাঠদানের জন্য শিক্ষককে আগে থেকে শ্রেণীতে ধারাবাহিকভাবে উপস্থাপনের জন্য প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রচুর পড়াশোনা করতে হয়। শ্রেণীতে শিক্ষার্থীদের আসন এমনভাবে সাজাতে হবে যেন প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকের কথা শুনতে পারে। শিক্ষকের বাচন ভঙ্গি শ্রুতিমধুর হতে হবে। পাঠ উপস্থাপনের ভাষা সহজ হবে। শিক্ষককে উচ্চস্বরে কথা বলতে হবে যেন পেছনের সারির শিক্ষার্থীরাও তার কথা শুনতে পারে। শিক্ষকের রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। এই পদ্ধতির সুবিধা: একজন শিক্ষক অধিক সংখ্যক শিক্ষার্থীকে একসাথে পাঠদান করতে পারেন। পাঠটিকে উপকরণ ব্যবহার করা হয় না, ফলে পদ্ধতিটি কম ব্যয়বহুল এবং শিক্ষকের প্রস্তুতির জন্য সহজ। আবিষ্কারের কাহিনী, ইতিহাস, ঐতিহাসিক ঘটনাবলী, রসাত্মবোধক গল্প উপস্থাপনের জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। শিক্ষক স্বল্প সময়ে অনেক বেশি পাঠ্য বিষয় পড়াতে পারেন বলে দ্রুত পাঠ্যসূচি শেষ করতে পারেন। আর অসুবিধা: পাঠটিকা প্রয়োজন না হয় না বিধায় শিক্ষক স্বাধীনভাবে পাঠের প্রস্তুতি নেন, ফলে পাঠের ধারাবাহিকতা থাকে না। শিখন শেখানো কার্যক্রম অংশগ্রহণমূলক নয় বলে শিক্ষার্থীরা শ্রেণীতে ঝিমিয়ে পড়ে। দীর্ঘ বক্তৃতায় শিক্ষার্থীদের মনোযোগচ্যুতি ঘটে ও ক্লান্তি, অবসাদ এবং পাঠে একঘেয়েমি আসে। শিক্ষকের কণ্ঠস্বর জোরালো ও বাচনভঙ্গি সুন্দর না হলে অধিক সংখ্যক শিক্ষার্থী শ্রেণীতে পিছনের সারিতে বসা শিক্ষার্থীরা শিক্ষকের কথা শুনতে ও বুঝতে পারে না। শিক্ষক যেহেতু শ্রেণীতে শিক্ষার্থীদের সাথে আন্তঃব্যক্তিক যোগাযোগ রক্ষা করেন না, সেহেতু এই পদ্ধতিতে দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করা যায় না। এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীর মাঝে মত বিনিময় হয় না বলে পাঠের বিষয়বস্তু শিক্ষার্থী সঠিকভাবে বুঝতে পারছে কিনা তা জানা শিক্ষকের পক্ষে সম্ভব হয় না। গণিত ও বিজ্ঞানের বিষয়বস্তু এই পদ্ধতি উপস্থাপন করা যায় না। একীভূত শ্রেণীতে এই পদ্ধতি কার্যকর নয়। বক্তৃতা পদ্ধতির হলো অসুবিধা। তো আমরা বক্তৃতা পদ্ধতি গণিত শিখনে কিভাবে প্রয়োগ করলে গণিত ক্লাস কার্যকর হবে, এই ব্যাখ্যা করুন। এই প্রশ্নটি আপনারা উত্তর লিখবেন। এবার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ছবিতে একজন আরোহী পর্বতে উঠতেছে, তিনজন আরোহী। তো যাই হোক, এটা গণিতের আরোহী পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে। আমরা এখন যাব আরোহী পদ্ধতিটা কি। হ্যাঁ, যে পদ্ধতিতে কতগুলো দৃষ্টান্ত বা বিশেষ বিশেষ উদাহরণ থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বা সূত্র গঠন করা যায় তাকে আরোহী পদ্ধতি বলে। আরোহী পদ্ধতি গাণিতিক সূত্র গঠনের একটি উৎকৃষ্ট উপায়। আরোহী পদ্ধতির বিশেষ প্রয়োগের মাধ্যমে গাণিতিক বাক্যের সত্যতা যাচাই বা গাণিতিক সূত্রের প্রমাণ করা হয়। একে বলা হয় গাণিতিক আরোহণ। তো আরোহী পদ্ধতি হলো কি? বিশেষ বিশেষ সত্য থেকে সাধারণ সত্য উপনীত হওয়া। অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 2 জোড় সংখ্যা। 2 4 দ্বারা বিভাজ্য, 4 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 4 জোড় সংখ্যা। 6 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 6 জোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। বা এটা হলো সূত্র গঠনের প্রক্রিয়া। তো যদি S সাবসেট n সত্য হয় এবং M1 belongs to S সত্য হয় এবং M belongs to S যদি আমরা নেই,
তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা যদি m+1 ঠিক m এর পরের সংখ্যাটা m+1 বিলংস টু s এ আমরা পেয়ে যাই বা সত্য হয়, তবে s ইকুয়াল টু n ইহাই স্বাভাবিক সংখ্যা। সেটের এই স্বীকার্য যাকে গাণিতিক আরোহ নীতি বা পদ্ধতি বলা হয়। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য: বিশেষ বিশেষ উদাহরণের সত্যতা যাচাইয়ের মাধ্যমে সার্বজনীন সূত্র বা সাধারণ সিদ্ধান্ত সত্যতা যাচাই করা হয়। এই পদ্ধতিতে মূর্ত বস্তুকে অবলম্বন করে দৃষ্টান্তগুলো নেওয়া হয় এবং বিমূর্ত সাধারণ সিদ্ধান্ত উপনীত হতে পারে। যেমন আমাদের গণিতের যতগুলো সূত্র আছে সবগুলোই আরোহী পদ্ধতির মাধ্যমে গঠিত। আরোহী পদ্ধতির সিদ্ধান্ত পরীক্ষালব্ধ ও যুক্তি নির্ভর, তবে অবশ্যম্ভাবী নয়। গাণিতিক সূত্র গঠনের সহায়ক: গাণিতিক প্রাথমিক রূপ আরোহী, গণিতের প্রাথমিক রূপ আরোহী পদ্ধতি মনোবিজ্ঞানসম্মত। আরোহ পদ্ধতি পর্যবেক্ষণ, পরীক্ষণ ও চিন্তনের উপর প্রতিষ্ঠিত। পরীক্ষিত তথ্য যত বেশি হবে, নির্ভরতা ও তত বৃদ্ধি পাবে। যেমন প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করুন। এটা আরোহী পদ্ধতির একটা উৎকৃষ্ট উদাহরণ। যেমন আরোহী পদ্ধতির সূত্র গঠন: প্রথম হলো পদ সংখ্যা, প্রথমে এক নিলাম, তারপরে 2, 3, 4 এভাবে n। ঘন এর সমষ্টির ধারা: এক নিলে একটা পদ পাবো 1 কিউব, 2 নিলে দুইটা পদ পাবো 1 কিউব প্লাস 2 কিউব, 3 নিলে তিনটা পদ পাবো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। এইভাবে ধারার সমষ্টি 1 কিউব মানে 1, 1 কিউব প্লাস 2 কিউব মানে 9, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব মানে 36, এইভাবে যাবে। সমষ্টির বর্গরূপ কীরকম হবে সেটা পদ সংখ্যার সাথে সমষ্টির সম্পর্কে প্যাটার্ন। তাহলে প্যাটার্নটা আমরা কি পাই, এবং আলটিমেট প্যাটার্ন হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। প্যাটার্ন থেকে সূত্র গঠন। আমরা সূত্র পেয়ে গেলাম। তো আরোহী পদ্ধতির সুবিধা: শুরুতে বাস্তব উদাহরণ দেওয়া হয় বলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। শিক্ষার্থীর মানসিক ক্ষমতার উন্নয়ন ঘটে। শিক্ষার্থীরা গাণিতিক সূত্র বা কোনো সিদ্ধান্তের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সক্রিয় প্রাণবন্ত থাকে। মুখস্থ করার চাপ থাকে না। গাণিতিক সত্য আবিষ্কারে সহায়ক। আরোহী পদ্ধতির অসুবিধা: আরোহী পদ্ধতিতে আবিষ্কৃত সত্যকে চূড়ান্ত বলা যায় না। এতে সম্ভাবনার প্রশ্ন থেকে যায়। পরীক্ষালব্ধ তথ্যের প্রচুরতার উপর এর সম্ভাবনা নির্ভরশীল। পদ্ধতিটি দীর্ঘ সময় সাপেক্ষ ক্লান্তিজনক। উচ্চ শ্রেণীতে এই পদ্ধতির কার্যকারিতা কম। এই পদ্ধতিতে সূত্র গঠন করলেই বিষয়টির পাঠ শেষ হয় না। সমস্যা সমাধানে তা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীর ধারণাকে সুস্পষ্ট করতে হয়। এখন আমরা দেখতেছি একটা ছবিতে, একটা প্রাণী উপর থেকে নিচে নামছে গাছে, তার মানে অবরোহণ করতেছে। গণিতে এরকমই একটা পদ্ধতি আছে যেটাকে অবরোহী পদ্ধতি বলা। তো অবরোহ পদ্ধতিটা কি? ঠিক আরোহীর বিপরীত। যে পদ্ধতিতে একটি প্রামাণিক সত্য বা সাধারণ সিদ্ধান্ত থেকে কতগুলো বিশেষ উদাহরণ বা সরল সত্য উপনীত হওয়া যায় তাকে অবরোহ পদ্ধতি বলে। এটি আরোহ পদ্ধতির ঠিক বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এটা সাধারণ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হয়। এটার বৈশিষ্ট্যটা কি? অবরোহ পদ্ধতি গণিত শাস্ত্রসম্মত এবং প্রতিটি ধাপ নির্ভুল। এই পদ্ধতিতে যে সাধারণ সিদ্ধান্তকে প্রমাণ করা হয় সেটি আরোহী পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠিত। অবরোহ পদ্ধতি গণিতের একটি পরিণত রূপ। অবরোহ পদ্ধতি যুক্তি নির্ভর এবং সংক্ষিপ্ত। অবরোহ পদ্ধতি আরোহ পদ্ধতির ঠিক বিপরীত প্রক্রিয়া। যেমন আমরা একটা দেখলাম, অবরোহ পদ্ধতিতে প্রমাণ করুন যে প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গণ এর সমষ্টি এত। তাহলে আমরা যদি 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার নেই, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা 4n ইকুয়াল টু n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কোয়ার, যেখানে a সমান n b সমান 1 ধরে আমরা 4n ইন্টু n স্কোয়ার উভয় পক্ষকে n স্কোয়ার দ্বারা গুণ করলাম। সুতরাং সকল n এর জন্য 4 ডট n কি ইন্টু n কিউব ইকুয়াল টু n প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু n মাইনাস 1 হোল স্কোয়ার একটি অভেদ। অভেদটিতে n সমান 1 2 3 আপ টু n বসিয়ে পাই এভাবে। অর্থাৎ বিশেষ বিশেষ সত্য থেকে আস্তে আস্তে আমরা সাধারণ সত্যে উপনীত হয়ে এটা প্রমাণ করলাম। এই যে নিচে এরিয়াটা, এটাকে বলা হয় অবরোহী। আমরা গণিতে মান নির্ণয় করি, সূত্রের সাহায্যে মান নির্ণয়, এগুলো সবই অবরোহী। সূত্রের মধ্যে কোনো নির্দিষ্ট মান বসিয়ে আমরা প্রমাণ করি। অবরোহ পদ্ধতির সুবিধা: এই পদ্ধতিতে শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করতে পারে। অবরোহ পদ্ধতির যুক্তিসম্মত, সংক্ষিপ্ত, শিক্ষার্থীর স্মৃতিশক্তি উন্নয়নে সহায়ক। অসুবিধা হলো অবরোহী প্রমাণের প্রথম ধাপের বিমূর্ত সিদ্ধান্ত থেকে শুরু করা হয় বলে শিক্ষার্থীর জন্য তা বোঝা কঠিন, বিশেষ করে যারা একটু দুর্বল।
পদ্ধতিটি স্মৃতি নির্ভর বলে শিক্ষার্থীর মস্তিষ্কে চাপ থাকে। সক্রিয়তার মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষণে অংশগ্রহণ করতে পারে না, শিক্ষার্থীর চিন্তন দক্ষতার উন্নয়ন ঘটে না। তো আমরা এই একটা ভিডিও দেখব, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখব। ওই ভিডিওর দেখার মাধ্যমে আমরা অবরোহ অবরোহ এবং আরোহ পদ্ধতির মৌলিক বৈশিষ্ট্য যেটা সেটা আমরা দেখব। Let's conduct an experiment. Consider a basket full of mangoes. You want to check whether they are raw or ripe. One can find out by observing the mangoes individually. So we start the process. We pick up a mango from the basket and observe it. Let's say we find the mango to be raw. Then we pick up another mango from the basket, observe it, and find that that's raw as well. Based on this, many of us would conclude that all the mangoes in the basket are raw. What exactly are we doing here? We examined a couple of mangoes in the basket and accordingly arrived at a general conclusion. What is the conclusion? We generalized the idea by saying that all the mangoes in this basket are raw. So by observing a specific outcome of the experiment, we concluded the observation in a generalized form. This approach of reasoning from specific to general is called as inductive reasoning. Inductive reasoning is logically true, but may or may not be realistically true. What does that mean? Let's consider an example. Statement 1 says that the mango is a fruit, and statement 2 says the box is full of fruits. We try to draw a conclusion from these two statements. From these statements, we draw the conclusion that the box is full of mangoes. Here, statements 1 and 2 are true, but the conclusion drawn, although logically true, can be false if the basket contains any other fruit apart from mangoes. It's logically true, but not definitely true. এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ইন্ডাকটিভ রিজনিং অর্থাৎ আরোহী পদ্ধতির যে রিজনিংটা, ওখানে যে দুটো স্টেটমেন্টের কথা এখানে বলা হয়েছে, ওই দুটো স্টেটমেন্ট থেকে যদি আমরা একটা কনক্লুশনে আসি বা সূত্র গঠন করি বা সাধারণ সিদ্ধান্তে আসি, তাহলে ওই সাধারণ সিদ্ধান্তটা লজিক্যালি ট্রু বাট রিয়েলিস্টিক্যালি মে অর মে নট বি ট্রু। এটা লজিক্যালি ট্রু হবে, যুক্তির উপর নির্ভর করে এটা ট্রু হবে, বাট যখন আমরা রিয়েলি এটাকে অ্যানালাইসিস করতে যাব তখন সত্য হতে পারে বা সত্য নাও হতে পারে। এটা হলো ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতির রিজনিং। So that was inductive reasoning. On the other hand, we have deductive reasoning, where the approach is from a general argument to a specific conclusion. And unlike inductive reasoning, deductive reasoning is always true. For example, statement 1 says that all mangoes are fruits, and statement 2 says that all fruits have seeds. What conclusion can we draw from these two statements? We can draw a conclusion saying mangoes have seeds. Here statements 1 and 2 are true, and the conclusion will also always be true. এখানে এই অবরোহী পদ্ধতিতে আমরা এই দুটো স্টেটমেন্ট থেকে কিন্তু এই সাধারণ স্পেসিফিক কনক্লুশনটা নিতে পারি। হ্যাঁ, এবং এই সাধারণ স্পেসিফিক কনক্লুশন যেটা বা বিশেষ সিদ্ধান্ত যেটা, এটা কিন্তু লজিক্যালি ট্রু হবে এবং বাস্তব ক্ষেত্রেও ট্রু হবে। All mangoes have seeds. So the two examples give us a clear idea about inductive and deductive reasoning. Take a few seconds to review both the cases. আচ্ছা, ধন্যবাদ। তো আমরা ভিডিওর মাধ্যমেও আরোহী অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখলাম। তো আজকের মতো এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তবে তার আগে একটা কাজ দিয়ে যাচ্ছি, গণিতে আরোহী ও অবরোহী পদ্ধতিতে করা যায়। হ্যাঁ, নবম দশম শ্রেণীর বইয়ের এই অধ্যায়গুলো কোন অধ্যায়গুলোতে আমরা আরোহী পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, কোন অধ্যায়গুলোতে আমরা অবরোহী পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারি, এটা শনাক্ত করে এটার একটা তালিকা তৈরি করবেন। এটা হলো আপনাদের কাজ। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।